মেয়েদের কাজই তো একটু রান্না করা, বাসন মাজা আর বাচ্চা মানুষ করা। এর বেশি আর কি কাজ করো তোমরা? ফরিদের মুখে কথাগুলো শুনে কোনো উত্তর না দিয়ে রান্নাঘরে কাজে ব্যস্ত হয়ে পড়লাম। অফিস ছুটির কারণে জনাব এখন বাসায় ফ্রি টাইম কাটাচ্ছে। সারাক্ষণ টিভি গিলে খাচ্ছে আর একটু পরপর চায়ের অর্ডার করে যাচ্ছে। আমি চা দিয়েই আবার রান্নাঘরে চলে যাচ্ছি দেখে সে আমার হাত ধরে বলল, একটু তো কাছে বসতে পারো নাকি? কয়েকদিন যাবত আমি খেয়াল করছি তুমি সারাক্ষণ রান্না বান্না আর ঘর গোছাতে ব্যস্ত। আমার জন্য সময় নাই তোমার? আমি একটা হাসি দিয়ে বললাম, বাবার জন্য বিকেলে নাস্তা বানাতে হবে, পরে গল্প করব। বলি আবার রান্নাঘরে চলে গেলাম। দেখাশোনা করে বিয়ে আমাদের। প্রথম যেদিন ফরিদ আমাকে দেখতে এসেছিল সেদিন আমার সাথে অনেক কথা বললেও বিয়ের পর থেকে সে তার কাজ নিয়ে ব্যস্ত থাকে। বিয়ের আগে আমি সারাদিন কি করি না করি জানতে চাইতো, কিন্তু এখন সে মনে করে আমি সারাদিন শুয়ে বসেই সময় কাটাই, অথচ পুরো সংসারটাই আমাকে সামলাতে হয়। একা হাতে ঘর গোছানো থেকে শুরু করে রান্না বান্না, কাপড় কাচা, বাসন মাজা, এছাড়া প্রায় সময় বাজারটা আমাকেই করতে হয়। শ্বশুর প্যারালাইজড হয়ে বিছানায় পড়া, তাকে ডাক্তার দেখানো, ওষুধপত্র, টাইমে টাইমে খাবার বানিয়ে দেয়া, এসব একা হাতে সামলাতে হয়। বিয়ের আগে পুরুষ মানুষ প্রেমিকের মতো আচরণ করলেও বিয়ের পর প্রেমিক সাজার ভানটুকুও করতে পারে না। তখন তারা গম্ভীর এক আনরোমান্টিক পুরুষে রূপান্তরিত হয়। অথচ চাইলে বিয়ের পরেও একজন হাজবেন্ড একজন ভালো প্রেমিকও হতে পারে। স্বামী, প্রেমিক, বেস্ট ফ্রেন্ড, এই শব্দগুলো পুরুষদেরই ডাকনাম। কেউ কেউ এই ডাকনামগুলো ধরে রাখার জন্য সেই সব দায়িত্বগুলো ঠিকঠাক মতো পালন করে যায়। আবার কেউ শুধু পুরুষ নামের গণ্ডিতেই নিজেকে আটকে রাখে। নারী তার প্রিয় পুরুষকে তখনই এইসব নামে ডাকতে পারে যখন তার প্রিয় পুরুষটি সেই সব নামের মর্যাদা রাখে। ফরিদের সবসময় তাড়াহুড়ো থাকে, নাকে মুখে খেয়েই অফিসে দৌড় দেয়। তারপর রাতে ফিরে আর তার সাথে আমার সারাদিনের গল্প করার মতো সময় হয় না। প্রথম দিকে মন খারাপ হতো, কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। মোবাইল ধরে দেখি অ্যালার্ম দেওয়া হয়নি, অথচ প্রতিদিনের অ্যালার্ম সেট করা থাকে যেন তাড়াতাড়ি উঠতে পারি। 10:30 বাজে। বিছানা গুছিয়ে টেবিলের সামনে গিয়ে দেখি সকালের ব্রেকফাস্ট তৈরি করা হয়ে গেছে। শাশুড়ি মায়ের হাঁটুর ব্যথার জন্য কোনো কাজ করতে পারে না, আমিও তাকে কখনো করতে দিই না। মাকে হাঁটুর ব্যথা নিয়ে রান্না করলো। অবাক হয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে চোখে মুখে পানি দিয়ে আবার রান্নাঘরে গেলাম। না, আমি তো ঠিকই দেখছি। জনাব সকাল সকাল উঠে ব্রেকফাস্ট বানিয়েছেন, এখন আবার কিচেনও পরিষ্কার করছেন। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে? তুমি রান্নাঘরে কেন? সে কিচেন থেকে বেরিয়ে এসে আমাকে টেবিলে বসিয়ে বলল, রিঙ্কি, তুমি কি জানো তুমি আমার কাছে কতটা দামি? আর দামি জিনিসের সবসময় যত্ন নিতে হয়। আমি নিজেও কথাটা ভুলে গিয়েছিলাম। এই কয়টা দিন বাসায় থেকে বুঝেছি প্রতিদিন তুমি কতটা খাটাখাটনি করো। মায়ের শরীর খারাপ বলে কখনো কিছু করতে দাও না। আমি তো তোমার জন্য কোনো বুয়াও রাখিনি, কখনো নিজেও তোমাকে কাজে হেল্প করিনি। সকালে খেয়ে অফিসে যেতাম আর এসে আবার খেয়ে দিব্যি ঘুমিয়ে পড়তাম। কখনো জানতেও চাইনি সারাদিন কি কি করো তুমি। অভিমানী স্বরে বললাম, মেয়েরা তো একটু রান্না করা আর বাসন মাজা ছাড়া কিছুই করে না জনাব। সরেন, আমাকে এখন দুপুরের রান্নাটা করতে দিন, নয়তো দুপুরেও সবাইকে ব্রেকফাস্টের মতো পোড়া পোড়া খাবার খেতে হবে। সে আমার মুখে পোড়া টোস্ট পুড়ে দিয়ে বলল, একদিন না হয় বরের হাতের পোড়া রান্নাই খেলে, ভাবছি তোমার থেকে রান্নাটা শিখে নেব। ঠোঁটের কোণে হাসি লুকিয়ে বললাম, কেন? সে মুচকি হাসি দিয়ে বলল, এখন থেকে দামি জিনিসের যত্ন নিতে হবে যে, এখনো অনেক দায়িত্ব পালন করা বাকি। Every woman deserves to feel this type of love.